বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ায় আমরা আজকে আলোচনা করব চিকিৎসা বিষয়। আজকে আমরা পেয়েছি একজন আমাদের বর্ধমান শহরের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার তারক সরকার। আমরা ওনার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ে ওনার যে দীর্ঘদিনের চিকিৎসা করার অভিজ্ঞতা তারই নিরিখে ওনার সঙ্গে আমরা এই চিকিৎসা যে হোমিওপ্যাথি চিকিৎসায় যে কত রকম রোগ কত তাড়াতাড়ি কীভাবে ভালো হতে পারে এইসব বিষয়ে ওনার সঙ্গে আলোচনা করে আমরা কিছুটা জ্ঞান অর্জন করব এবং আমাদের দর্শকরা হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপারে জানতে পারবেন এবং নিশ্চয়ই আমাদের দর্শকরা আজকের আলোচনা থেকে কিছুটা উপকৃত হবেন এই আশা নিয়ে আজকে আমাদের বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ায় আমাদের আলোচনা শুরু করছি। ডাক্তার তারক সরকার, নমস্কার। ডাক্তার সরকার, আপনাকে প্রথমে যে প্রশ্নটা দিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করতে চাই, আলোচনাটা শুরু করতে চাইছি, সেটা হচ্ছে ধরুন অনেক প্রয়োজনে মানুষ অ্যালোপ্যাথিক ওষুধ হয়তো খাচ্ছে, হঠাৎ করে কিছু হলো তাকে অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হয়। সেই সময় সে হয়তো আপনার হোমিওপ্যাথি চিকিৎসার আওতাতেও রয়েছে, দীর্ঘদিন ধরে 1 মাস ধরে সে ওষুধ খাচ্ছে, তার মধ্যে এমার্জেন্সি কিছু হলো তাকে হয়তো অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হচ্ছে। তা এই যে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে যে আপনার হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াটা কি বন্ধ রাখবে, না সেটা হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াটা চালিয়ে যেতে পারবে? দেখুন, এই ব্যাপারটা নির্ভর করছে রোগের পরিস্থিতির ওপরে। একটা ক্রনিক চিকিৎসা, যিনি দীর্ঘদিন ধরে ভুগছেন কোনো একটা রোগে, তার যে চিকিৎসা চলছে তার সঙ্গে সঙ্গে যদি কোনো অ্যাকিউট প্রবলেম কিছু সৃষ্টি হয় বা সেই ক্ষেত্রে যদি অ্যালোপ্যাথি দেখাতে হয়, যেমন আমি একটা কথা বলি, যেমন হয়তো কুকুর বা বিড়ালে কামড়ালো, তাকে তো হাসপাতালে গিয়ে ইঞ্জেকশন নিতেই হবে, তার মানে তার শরীরে তো একটা অ্যালোপ্যাথিক কাজ করছে। সেই সময় আপনার হোমিওপ্যাথি চিকিৎসাটা কি কোনো বিঘ্ন ঘটাবে? না, বিঘ্ন ঘটাবে না। ওষুধ খাওয়ার পদ্ধতিটা আমরা কিছু চেঞ্জ করি সেই সময়, কারণ যেটা এই কুকুর বিড়াল এগুলো কামড়ালে একটা ভ্যাকসিন দেওয়া হয় এবং সেই ভ্যাকসিনের যে পদ্ধতি আমাদের যেভাবে শরীরের ইমিউনিটি তৈরি করে সেইটার জন্য দেওয়া হয়। তো আমরা হোমিওপ্যাথি ওষুধও সেইভাবেই প্রয়োগ করে থাকি। তার মানে সেই যখন অ্যালোপ্যাথিক ওষুধ খাবে তখন আপনার কাছে এসে আবার তাকে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ নিতে হবে যে এই যে ওষুধ বা যে চিকিৎসাটা চলছে তার সঙ্গে এইটা চলবে কি না, বা চললেও কিভাবে চলবে সেই ব্যাপারে আমরা পরামর্শ দিই রোগীকে, যাতে ওষুধ চলাকালীন বা ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো অসুবিধার সৃষ্টি না হয়। হোমিওপ্যাথি ওষুধ কীরকম খেতে হয়? অ্যালোপ্যাথিক ওষুধের তো কিছু কিছু নিয়ম আমরা সবাই জানি যে কিছু কিছু ওষুধ খাওয়ার 8 ঘন্টা আগে খেতে হয় বা খাওয়ার 8 ঘন্টা পরে খেতে হয়। হোমিওপ্যাথি ওষুধ সাধারণত খাওয়ার আগে পরে কতক্ষণ আগে পরে খাওয়ার নিয়ম? দেখুন, কোনো কিছু খাওয়ার সঙ্গে 8 ঘন্টার দূরত্ব বজায় রাখাটা দরকার। কোনো কিছু খাওয়ার 8 ঘন্টা আগে অথবা 8 ঘন্টা পরে, সেইভাবে খেলে পরেই ওষুধটা ভালো কাজ হয়। হোমিওপ্যাথিকে আমরা অ্যালোপ্যাথিকে কোনো ট্যাবলেট খাওয়ার পর জল খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকে না? আপনার হোমিওপ্যাথিকের বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু বড়ি দেন বা কিছু ওষুধ দেন, সেগুলো খাওয়ার পর কি খুব তাড়াতাড়ি জল খাওয়া যায়? জল খাওয়ার ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ যেগুলো আমরা দিচ্ছি, ধরুন আমরা খুবই অল্প মাত্রায় এবং সূক্ষ্ম মাত্রায় এবং অল্প পরিমাণে আমরা যে ওষুধ দিই, সেই ওষুধগুলো কিছু যে ক্ষেত্রে কাজ করে মেনলি টাং রিসেপ্টার। এবারে একটা ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গেই জল খেলে সেক্ষেত্রে ওষুধের যে টাং রিসেপ্টারে যে অ্যাবজর্পশন জল খেলে সেটা অন্ততপক্ষে কমপক্ষে মিনিট 15-20 পরে খাওয়াটাই বাঞ্ছনীয়। আচ্ছা, এটা আপনি ভালো একটা জিনিস আমাদের জানিয়ে দিলেন। এইবার যে প্রশ্নটা আপনাকে করবো সেটা একটু অন্য ধরনের প্রশ্ন। সেটা হচ্ছে আমরা অনেক আগে দেখেছি যে হোমিওপ্যাথি ডাক্তারবাবু যারা ছিলেন হয়তো চিকিৎসা করতেন বই দেখে, ঠিক আছে, তাদের কাছে আসতো রুগী, তারা হয়তো কোনো ব্যবসা করতেন, তারা ডায়েরিতে নাম লিখে রাখতেন, ওষুধ লিখে রাখতেন, তাকে দিয়ে দিতেন। আবার যখন আসতো ডায়েরি দেখে তার নাম বার করে কী ওষুধ দিয়েছে জেনে তাকে চিকিৎসা করতেন। পরবর্তীকালে কিছু ডাক্তারদের ক্ষেত্রে
ডাক্তারদের হয়তো একাংশ, সবার ক্ষেত্রে বলছি না, এই পদ্ধতি দেখা যেত যে তারা খাতায় প্রেসক্রিপশানটা অতটা ব্যবহার করতেন না, খাতায় পেশেন্টের নাম লিখত এবং ওষুধের নাম লিখে তাকে ওষুধটা দিয়ে দিত, কিন্তু রুগীর কাছে কী ওষুধ দিল তথ্য জানতো না। কিন্তু যে সরকারি একটা মানে নির্দেশিকা আছে যে অ্যালোপ্যাথির ডাক্তারবাবুরা যেটা সম্পূর্ণভাবে ফলো করে, যে রুগী দেখলে তার সঙ্গে প্রেসক্রিপশন দিতে হবে, যেমন ওষুধ দিতে হবে সেরকম রোগের সিমটমও লিখতে হবে। এখনকার হোমিওপ্যাথির ডাক্তাররা অনেকাংশেই এই মানছেন যে প্রেসক্রিপশন দেওয়াটা, তাই প্রেসক্রিপশন দেওয়াটাকে কি আপনি সাধুবাদ জানাবেন? এটা অবশ্যই প্রেসক্রিপশন দেওয়াটা মানে অবশ্য কর্তব্য, এবং এটা শুধু সরকারি আইন অনুযায়ী, ওই আইন অনুযায়ী নয়, চিকিৎসক এবং রুগী প্রত্যেকের জন্যই এটা দরকার। কারণ প্রেসক্রিপশান মানে মডার্ন মেডিসিনের অ্যালোপ্যাথি চিকিৎসকরা দেবে, হোমিওপ্যাথিরা দেবে না, এরকম কোনো নিয়ম নেই। কারণ এখন চিকিৎসা পদ্ধতি বা এই যে চিকিৎসা বিষয়ে পড়াশোনা, হোমিওপ্যাথি পড়তে গেলেও আপনাকে সেই জয়েন্ট এন্ট্রান্স নিট দিয়ে, এই এখন জয়েন্ট এন্ট্রান্স নেই, নিট যেটা সর্বভারতীয় পরীক্ষা দিয়ে সেইখান থেকেই হোমিওপ্যাথিও পড়তে আসতে হয়। আর এটা গেল প্রেসক্রিপশন দেওয়াটা এই জন্যই প্রয়োজন যে আমরা প্রেসক্রিপশনের কিছু নিয়ম আছে, আমরা রোগের লক্ষণ যেমন লিখব এবং সেখানে আমরা পর্যবেক্ষণ আমরা কি দেখলাম, দেখবেন মানে কমপ্লেন অফ পেশেন্ট বা পেশেন্ট কমপ্লেন, তারপরে ওই বলে একটা থাকে মানে অন এক্সামিনেশন, আমি কি দেখছি পেশেন্টের, সেখানে তার পেশেন্টের যে রোগ নিয়ে আসবে সেই ব্যাপারে তাকে যেমন পরীক্ষা করার দরকার, তার সঙ্গে তার পালস, প্রেশার, ওজন ইত্যাদিগুলোও দেখা দরকার, এবং সেগুলো সবই নথিভুক্ত থাকে প্রেসক্রিপশন। এবার আরেক দিকে আমরা লিখব আমরা কি প্রেসক্রাইব করছি, কি ওষুধ দিচ্ছি। এইটা রুগীর থেকেও আমি যখন পরবর্তীকালে পেশেন্ট আসবে এই ডায়েরি খুলে বা খাতা খুলে সেই দেখাটা এটা সম্ভব নয় আজকের দিনে। আর একটা ব্যাপার হচ্ছে, বলি এটা শেষ করি, সম্ভব নয়। কাজেই এটা যেমন আমি যে রুগীর চিকিৎসা করছি আমার ক্ষেত্রেও, পেশেন্টের ক্ষেত্রেও, এবং আমি হয়তো থাকলাম না যে কোনো কারণে, সেই পেশেন্ট যদি অন্য কোনো চিকিৎসকের কাছে যান তারও সুবিধা হবে যে কি ওষুধ রুগী খেয়েছে, কি কারণে খেয়েছে, এবং তার পরবর্তী পর্যায়ক্রম কি করা যাবে সেটা। আপনি হয়তো সেমিনারে বা কোথাও 15 দিনের জন্য বাইরে গেলেন, তারপরে আপনার পেশেন্ট থাকলে সেটা নিয়ে অন্য ডাক্তার। হ্যাঁ, কারণ হচ্ছে এইটার এই কারণেই প্রয়োজন। কিছু ওষুধের ক্ষেত্রে আরেকটা ওষুধ, এটা অ্যালোপ্যাথিতেও আছে যে চলে না, মানে মানে অ্যান্টিডোটাল বা ইনিমিক্যাল বলা হয়। কিছু ওষুধ আছে কমপ্লিমেন্টারি, যে আগের ওষুধটাকে কাজ করতে সাহায্য করবে। তা আমি আগের যে ওষুধটা পেশেন্ট খেয়েছে সেইটা যদি আমার জানা থাকে তাহলে যিনি চিকিৎসা করুন তার ক্ষেত্রেও সুবিধা হবে। তার মানে আপনি এটাকে সমর্থন করছেন পুরোভাবে যে প্রেসক্রিপশন দেওয়া। এখন মানে অধিকাংশ ডাক্তারবাবুরাই হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি তো দেয়ই, তাও আমি আপনাকে প্রশ্নটা করে রাখলাম সবার জানার জন্য। হ্যাঁ, আর একটা পরের প্রশ্ন হচ্ছে, আপনি যখন মানে হোমিওপ্যাথি কলেজে পড়াশুনো করেছেন তখনকার যে পড়াশুনো শেখানোর পদ্ধতি বা ছাত্রদের শেখার আগ্রহ, বর্তমান সময়ে আপনি যখন আছেন, এই যে আপনি যখন ছাত্র ছিলেন তখনকার পদ্ধতি আর এখন আপনি যে ছাত্রদের শেখাচ্ছেন এই পদ্ধতি মানে কিছু অগ্রগতি বা কিছু পরিবর্তন হয়েছে? অবশ্যই পড়াশোনার সাথে ব্যাপারটা হচ্ছে পরিবর্তন হচ্ছে তো সব কিছুই। এখন যেমন NCH ন্যাশনাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি, যেটা আগে CCI ছিল দিল্লিতে, তার অধীনে স্টেট কাউন্সিল আছে এবং এই কলেজগুলোকে তারা পরিচালনা করেন। শিক্ষা ব্যবস্থাটা দেখে প্রত্যেক স্টেটের হেলথ ইউনিভার্সিটি। তো সেগুলো যত মডার্নাইজ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, পদ্ধতিও পাল্টাচ্ছে। এবং আমি বলবো আজকে ছাত্রছাত্রীরা অনেক আগ্রহী এবং অনেক ভালো পড়াশোনা করছে তারা আগের থেকেও। এখন আমরা দেখছি বর্ধমানে মনে হয় আপনি ভালো বলতে পারবেন, নর্থ ইস্টের অনেক ছাত্রছাত্রী এখানে পড়তে আসে। ওখানে কি তাহলে হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে? না, সেটা সবটা নয়। ব্যাপারটা হচ্ছে যে নর্থ ইস্টে যেমন হচ্ছে ধরুন ত্রিপুরা, তারপরে মেঘালয়, অরুণাচল, এইসব স্টেটগুলোতে মেডিকেল কলেজ নেই। আচ্ছা।
তো সেই কারণে ওদেরকে কি করতে হতো, আগে যখন ছিল নিটের আগে, যে স্টেট গভর্নমেন্টগুলো একটা জয়েন্ট এন্ট্রান্স নিত স্টেটের, নিয়ে ওরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিত, সেক্ষেত্রে বর্ধমান কলেজেই বেশি আসতো। কিন্তু বর্তমানে যেটা হয়েছে, নিট হবার পর যখন কাউন্সেলিং হয় সেটা অল ইন্ডিয়া এবং স্টেট ওয়াইজ, এবং সেখানে পার্সেন্টেজ ভাগ করা হয়েছে, স্টেটের কত পার্সেন্ট থাকবে, আদার স্টেটের কত থাকবে, সেইভাবে অল ওভার ইন্ডিয়ায় যত কলেজ আছে সেই কলেজগুলোতে ভাগ করে দেওয়া হয়। তো বেশি ওয়েস্ট বেঙ্গলে আসার কারণ হচ্ছে সমস্ত স্টেটে, নর্থ ইস্টে বিশেষ করে সেইভাবে নেই, আসাম ছাড়া ওইদিকে তো আর মেডিকেল কলেজ নেই, হোমিওপ্যাথি নেই, ফলে ওদেরকে এদিকেই আসতে হয়। এছাড়া কিছু সুবিধা আছে, ওখানে চিকিৎসা মানে মানুষের কাছে একটু গ্রহণযোগ্য বেশি, এছাড়া সরকারি চাকরির ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধাও আছে, ফলে ওখানকার ছেলেমেয়েরা আগ্রহী হোমিওপ্যাথি পড়তে। এবার আমি কয়েকটা রোগ সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করব। যেমন মানুষের একটা বিরাট সমস্যা সেতি, একবার হলে কিছুতেই সারতে চায় না। এই যে আপনার কাছে যে রোগীরা এসছে সেতি নিয়ে, আপনার কাছ থেকে তারা কীরকম মানে পেয়েছে? এখন দেখুন, আমার অভিজ্ঞতায় আমি যেটুকু দেখেছি তাতে প্রাথমিক পর্যায়ে যারা মানে সবে শুরু হয়েছে এই রকম পর্যায়ে যারা এসেছেন তারা ভালো হয়ে গেছেন এবং স্বাভাবিক অবস্থায় এসেছেন। এবার খুব বাড়াবাড়ি পর্যায়ে যেগুলো আছে সেগুলো চট করে যাওয়ার নয়, কিন্তু এক জায়গায় আপনারা থামিয়ে দিতে পারেন তো? হ্যাঁ, সেটা করা যায়, যে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে তারপরে আর বাড়েনি, সেটাও আমরা দেখেছি, সেটা হয়। তার মানে আপনার চিকিৎসার সেতির একটা মানে চিকিৎসার একটা ভালো ফল পাওয়া যেতে পারে। হ্যাঁ, সেতি আছে, যেমন ধরুন সোরিয়াসিস আছে, সোরিয়াসিসেরও নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, কিন্তু আমরা যেহেতু রুগীর চিকিৎসা করি, রুগীর লক্ষণ এবং তার সমস্ত অনুযায়ী, সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি সোরিয়াসিসকেও মানে বেটার জায়গায় নিয়ে আসতে পেরেছি। আমার কাছেই আছেন কয়েকজন যারা আগের থেকে অনেক ভালো আছেন। এর চিকিৎসাটা একটু বলে কীরকম সময় মিনিমামটা আপনাকে দিতে হবে? সেটা রোগের বিস্তৃতির ওপর নির্ভর করছে, কার কী পর্যায়ে আছে। আবার শুধু তাই নয়, এক একজনের ওষুধের গ্রহণযোগ্যতাও এক এক রকম, তার শরীরে মেডিসিন কীভাবে কতটা কাজ করবে তার উপর নির্ভর করছে, তার সেটা সারতে কতটা সময় লাগবে। মেয়েরা আমাদের ঘরের মা, বোন, দিদি, এরা মানে খুবই যে রোগটা ভোগে মেয়েদের, আপনি তো নিশ্চয়ই ব্যাপারটা জানেন, সেটা হচ্ছে ইউরিন ইনফেকশান। হ্যাঁ, ইউরিন ইনফেকশানে যে মেয়েদের এত সমস্যা হয়, একবার এলে সেটা কিছুতেই যেতে চায় না, ঘুরে ঘুরে আসে। এইটা আপনার চিকিৎসায় আপনার কি রেজাল্ট বলুন? এটা আমরা দেখেছি আমাদের চিকিৎসায় খুবই ভালো ফল পাওয়া যায়। যাদের রেকারেন্ট ইউটিআই হচ্ছে, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যালোপ্যাথি চিকিৎসা করতে করতে, অ্যান্টিবায়োটিক খেতে খেতে তাদের একটা পর্যায়ে মেডিসিন রেজিস্ট হয়ে যাচ্ছে, যখন আরও হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করতে হচ্ছে, কোনো ক্ষেত্রে সেটাও হচ্ছে না। কিন্তু আমরা দেখেছি যে সেটাকে ঠিক জায়গায় আনা যায়। অবশ্য এর সাথে কিছু ম্যানেজমেন্টের ব্যাপার আছে, যেমন পেশেন্টের জল খাওয়ার পরিমাণ, হ্যাঁ, আর যে কোনো জায়গায় বাথরুমে, হ্যাঁ, হাইজিন মেনটেনের ব্যাপার ইত্যাদিগুলোর ওপরে সবটাই নির্ভর করে। কিন্তু মেয়েদের তো বাইরে যারা কাজ করে বিভিন্ন বাথরুমে বিভিন্ন জায়গায় যেতেই হয়, ওদের একটা সমস্যা হয়। সেটা তো আছেই, সেক্ষেত্রেও আছে, তারা হাইজিনটা যদি সেইভাবে মেনটেন করেন, ধরুন বাড়িতে আসার পর সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, তাহলে সেক্ষেত্রে ভালো হয়, এবং সেটাও জরুরি আর কি, শুধু ওষুধ নয়, ম্যানেজমেন্টটা বেশি দরকার সমস্ত চিকিৎসার ক্ষেত্রে। এই মেয়েদের অনেক রকম সমস্যা, যেমন একজিমা, ব্রণ, এইগুলো তো আপনার খুব ভালো চিকিৎসা। হ্যাঁ, অবশ্যই আছে। ব্রণর ক্ষেত্রে আমাদের খুব ভালো চিকিৎসা আছে, এবং আমার বহু রোগী আছে যারা খুব ভালো ফল পেয়েছে, ভালো পাচ্ছে। আচ্ছা, মানুষ একটা খুব মানে বিড়ম্বনার মধ্যে পড়ে, সেটা হচ্ছে আঁচিল। আমরা তো শুনেছি হোমিওপ্যাথিতে আঁচিলের নাকি খুব ভালো চিকিৎসা। হ্যাঁ, আছে।
হয়, চিকিৎসা হয় ভালো। মানে আছি থাকলে ফসে যাবে, হ্যাঁ, যাবে। মানে মুখের বা যে কোনো জায়গায় হ্যাঁ, হ্যাঁ, যাবে। এটা মানে খুবই এটাও বললাম যে তার কি অবস্থায় আছে এবং তার শরীরে যে মেডিসিন কাজ করার যে ব্যাপারটা আছে এর উপরে নির্ভর করে। আমার কাছে আছেন যারা 7 দিনের মধ্যেও অনেকে রেজাল্ট পেয়েছেন, আবার কারো কারো ক্ষেত্রে 3 মাস 4 মাসও সময় লেগেছে। সেটা নির্ভর করে রোগ এবং রোগী দুজনের উপরেই। এখন দেখুন বিভিন্ন ভাষায় হোমিওপ্যাথিক বই পাওয়া যায়। সে বাংলা ভাষায় হোমিওপ্যাথিক বই পাওয়া যায়, কলকাতায় কলেজ স্ট্রিটে যেমন পাওয়া যায়, অন্য বইয়ের দোকানে পাওয়া যায়, বা এখন ইন্টারনেটের যুগে হয়তো রোগের নাম লিখলে ওষুধ বেরিয়ে আসে। এই যে মানে কোনো কলেজে না পড়ে, কোনো ডিগ্রি না থাকার জন্য বই দেখে নিজে নিজে হোমিওপ্যাথি চিকিৎসা করা, এটাকে আপনি কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন? ব্যাপারটা হচ্ছে ধরুন এখন যে পড়ার পদ্ধতি এটা কিন্তু একেবারে মানে সেম টু মডার্ন মেডিসিন। ওই বললাম নিট দিয়ে যে আসছে, এমবিবিএস যে পড়ছে, বিএএমএস যে পড়ছে, বিএইচএমএস যে পড়ছে, একই সিলেবাস, একই হেলথ ইউনিভার্সিটির আন্ডারে। তাকে প্রথমে করতে হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, কেমন, এবং শরীরের গঠন, শরীর বিজ্ঞান, এইটা প্রাথমিক পর্যায়ে। দ্বিতীয় বর্ষে যেটা পড়তে হচ্ছে তার প্যাথোলজি, তারপরে হচ্ছে মেডিসিন, সার্জারি, গাইনি, অবস, এইভাবে ভাগ হয়েছে। তো এখন আমার যদি রুগীর সম্বন্ধে যে যদি নলেজটা না থাকে, তার অ্যানাটমি, ফিজিওলজি আমি যদি না জানি, তার ডায়াগনোসিস তো করতে পারবো বই দেখে তো যদি কেউ না, করে, সেটা তো খুবই বাজে হবে। সম্ভব নয়, নিশ্চয়ই ভালো হবে না। কারণ হচ্ছে সে তো তার প্যাথোলজিটা জানলো না। কারণ নর্মাল ফিজিওলজি জানলে আমি তবে প্যাথোলজি জানবো, প্যাথোলজি জানলে তবে মানে আপনি এটাকে কোনোভাবেই সমর্থন করতে পারেন না। সমর্থনযোগ্য নয়। এবার আপনাকে যেটা বলছি যে আপনাদের তো ধরুন হোমিওপ্যাথিক আপনাদের ডাক্তারবাবুদের তো নিশ্চয়ই সংগঠন আছে, আপনারা নিজেদের মধ্যেও ডাক্তারবাবুরা আলোচনা করেন। আপনাদের দাবি দেওয়ার মধ্যে যে হোমিওপ্যাথিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নতির জন্য, রুগীদের কাছে আরও পৌঁছে যাওয়ার জন্য কি দাবি দেওয়া আছে, যেটা হলে আপনাদের কিছু? আমাদের সর্বভারতীয় সংগঠন আছে হোমাই, হ্যাঁ, হোমিওপ্যাথি। আপনাদের মূল দাবির মধ্যে তো একটা যদি বলেন। দাবি বলতে আমরা চাই যে প্রথম হচ্ছে যে আমাদের স্টেটেই যেমন হচ্ছে 12টা কলেজ আছে, 13টা, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এনআইএইচ, 4টে হচ্ছে সরকারি, আর 8টা হচ্ছে বেসরকারি কলেজ। এই বেসরকারি কলেজগুলোর অবস্থা মানে আর্থিক অবস্থাটা খারাপ, কিন্তু পড়াশোনার মান অনেক ভালো। বিশেষ করে আমি বর্ধমান কলেজে এতদিন যুক্ত ছিলাম, আমি বর্ধমান কলেজের বলবো যে আমাদের অনেক বেশি উন্নত মানের পড়াশোনা, অনেক রকম উন্নত পরিষেবাও আমরা সমাজকে দিয়ে থাকি, কিন্তু সরকারি সাহায্য সেইভাবে নেই। আমাদের মূল দাবি, প্রথম দাবি হচ্ছে যে এই কলেজগুলোর সার্বিক উন্নয়ন করা হোক, যেখানে ডাক্তাররা তৈরি হয়ে বেরিয়ে আসবে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত নতুন ছাত্ররা আছে সবাই যে প্র্যাকটিস করবে। বহু আগে একটা ছিল যে প্রত্যেক হেলথ সেন্টারে একজন করে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার নিয়োগ করা হবে, সেটা একটা জায়গায় গিয়ে থেমে আছে, এখনও সর্বত্র নেই। আমরা চাই সেই নিয়োগটা চালু হোক, সবাই যাতে, তাতে কি হবে, একটা চাকরির সুযোগ থাকলে, যেমন মডার্ন মেডিসিনে হচ্ছে যে সে জানে একটা চাকরি পেলে তার মানে যে ইয়েটা হবে প্র্যাকটিসের ক্ষেত্রে, সেইটা অনেকটা সময়ের ব্যাপার। সেই জন্য চাকরি যেগুলো খালি আছে সেই জায়গাগুলোতে নিয়োগ করা হোক, এবং সার্বিকভাবে হোমিওপ্যাথি প্রচার প্রসার এবং উন্নয়নের জন্য সরকারি নজর প্রয়োজন, সেটা রাজ্য এবং কেন্দ্র উভয়ের তরফ থেকেই আমরা চাই। এইবার যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে আরও কয়েকটা রোগের নাম আপনাকে বলবো, যে রোগগুলো মানুষকে খুবই মানে দীর্ঘদিন ধরে ভোগায়, যেমন পাইলস বা ফিস্টুলা। এর চিকিৎসা তো হোমিওপ্যাথিতে খুব মানে ভালো হয় আমরা বলবো, কারণ আমার কাছেই আছে বেশ কিছু রুগী যারা এসেছেন 5 বার অপারেশন করেও এসেছেন, তারপরেও আবার হয়েছে। কারণ এটার ম্যানেজমেন্টের উপরে নির্ভর করে, তো সে কতবার ওই জায়গায় অপারেশন করবে।
তো তারা যদি ঠিকমতোভাবে মানে তার চিকিৎসা করা হয় হোমিওপ্যাথি পদ্ধতিতে এবং তাদের ম্যানেজমেন্টের মধ্যে তারা যদি ঠিকভাবে থাকেন, তাহলে হোমিওপ্যাথি চিকিৎসাই বলবো এই ক্ষেত্রে ভালো। ফিস্টুলা, পাইলস, সমস্ত ক্ষেত্রে পাইলস, ব্লিডিং, নন ব্লিডিং বোথ। আপনারা একজন রুগী এলে আপনারা সেই রুগীকে অনেকটা সময় দেন, বিশেষত তার নানা রকম প্রশ্ন করেন, যে ঘুম কম হয় নাকি, ঘুম বেশি হয় কিনা, স্বপ্ন দেখেন কিনা, স্বপ্ন দেখলে কী ধরনের স্বপ্ন দেখেন, ভয়ের স্বপ্ন দেখেন, বা রাগ হয় কিনা, বা রাগ হলে কতক্ষণ, এই যে নানা ধরনের প্রশ্ন করে। এই যে সময় দেওয়া, আপনার কি দীর্ঘদিনের অভিজ্ঞতা মনে হয় কি এটা রুগীর উপর প্রভাব ফেলে, যে ডাক্তারবাবু আমাকে অনেকটা সময় দিল, যত্ন করে দেখলো? না, শুধু প্রভাব নয়, এটা আমাদের একটা চ্যাপ্টারই আছে কেস টেকিং, সেটা মডার্ন মেডিসিনেও আছে, কিন্তু মডার্ন মেডিসিনে ওরা এত সময় দেয় না। কিন্তু এই সময় দিলে তো রুগী ভালো লাগে। ভালো লাগে, তাদের তো হচ্ছে ভিড় বেশি এবং অল্প সময়ে বেশি রুগী দেখতে হবে, কিন্তু রুগীরা তো আমরা চাই যে একটা রুগী আরেকটা ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে বেশি দরকার হয় এই কারণে যে আমরা যে মেডিসিন সিলেকশন করব সেটা হচ্ছে টোটালিটি অফ সিমটমের উপর নির্ভর করে, পেশেন্টের রোগ লক্ষণ তার সমস্ত কিছুর ওপরে। আর এই যে মানসিক ব্যাপারগুলো, অনেক রোগ আছে সাইকোসোমাটিক, মনের কারণে শরীরের রোগ, কেমন, তো সেইগুলো যদি আমরা না জানতে পারি তাহলে আপনার কথাবার্তার মাধ্যমে তো সে অনেকটা আস্থা পেয়ে যায়। এটা তো অবশ্যই পেশেন্টের মানে তাকে অ্যাসিউরেন্স দেওয়া, এটা একজন ডাক্তারের প্রথম কর্তব্য। আজকেই আমার কাছে একজন পেশেন্ট এসেছে, সে একটা ইউএসজি করে তার রিপোর্ট দেখে সেখানকার ডাক্তারবাবু তাকে এমন বলেছেন, সে এত নার্ভাস, সে শুধু নার্ভাস নয়, আজকে 4-5 দিন ধরে সে খাওয়াই বন্ধ করে দিয়েছে, তার বাড়ির লোক পর্যন্ত। তো আমার কাছে এলো, আমি তাকে এবার সেইটার পরিপ্রেক্ষিতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার কথা বললাম এবং তাকে যখন তার সমস্ত কিছু রোগ লক্ষণ নিয়ে আমি তাকে তার ব্যাপারে বললাম যে এইগুলো করে নিয়ে এসো, এখনই ভেঙে পড়ার মতো কিছু হয়নি বা নার্ভাস হওয়ার কিছু নেই। তো সেই যে মানসিক আশ্বস্ত হলো, তারপরে সে মানে তার মাও বলছে পেশেন্টের যে আজকে 5 দিন পর আমি মেয়ের মুখে হাসি দেখলাম আপনার কাছে এসে। তো এইটা তো বড় কথা। আজকে পেশেন্টের যদি আগেই সে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল চিকিৎসার আগেই, তাহলে তো তার চিকিৎসা কি? আপনার যে দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেন, এটা তাদের আপনার পক্ষে যেমন লাভ হয়, আমার রুগীর পক্ষে অবশ্যই তার একটা মানসিক মানসিক ইয়ে তো চাই। আচ্ছা, অনেক সময় দেখা যায় মেয়েদের যেমন 35 বছর বা ছেলেদের 40-45 বছরে, কোনো মহিলার 30-40 বা কোনো পুরুষের 40-45 বছরে তার যৌন ক্ষমতা কমে গেল, সেই ক্ষেত্রে আপনার চিকিৎসার পদ্ধতি কীরকম? চিকিৎসা আমাদের ভালো আছে, আর এটা আজকের দিনে আপনি ভালো প্রশ্ন করেছেন, এটা একটা বিরাট সমস্যা। এই যে মানে আজকে যে মডার্ন সোশ্যাল লাইফ, এতে কি আমরা সবাই দৌড়ে বেড়াচ্ছি, এই সবাই দৌড়ে বেড়ানোর ফলে এখানে শারীরিক এবং মানসিক চাপ এত, সেক্সুয়াল ব্যাপারটা একটা মেন্টাল রিক্রিয়েশনের ব্যাপার, সেখানে যদি তার মেন্টাল রিক্রিয়েশন যদি ঠিক মতো না থাকে তাহলে তার সেক্সুয়াল প্লেজারটা আসাও সম্ভব নয়, সেক্সুয়াল ফাংশনটাও ডিস্টার্ব। তো এই ব্যাপারগুলো তাদের অ্যাডভাইস করা, এই ব্যস্ততার মধ্যেও যতটা নিজেদের সময় দেওয়া যায় 1 নম্বর। দ্বিতীয়ত আমাদের বহু মেডিসিন আছে যেগুলো দিয়ে তার ভালো চিকিৎসা করা যায় এবং সেরকম পেশেন্ট আমার কাছে অনেক আছে। আমরা এবার শেষের দিকে চলে যাব। সেটা হচ্ছে আপনার ছাত্রসম বা আপনার ছাত্রীসম যারা এই সবে ধরুন পাস করেছে, সবে পাস করে তারা প্র্যাকটিস শুরু করেছে, তাদের প্রতি আপনার পরামর্শ কী? তারা মানে আমার ছাত্রছাত্রীরা, মানে আমি রিটায়ার্ড করেছি 22-এ, কিন্তু তারা এখনও আমার সাথে যোগাযোগ রাখে এবং যারা নতুন প্র্যাকটিস করছে তাদের পরামর্শ হচ্ছে যে তারা যদি ঠিকমতো চলে, যে পদ্ধতিতে তারা পড়াশোনা করেছে এবং আমরা যে এতদিন যেভাবে তাদের শিখিয়েছি, তাহলে তাদের ভাবতে হবে না, তারা তাদের কাজের জীবনে এবং সামাজিক ব্যাপারে তারা সাফল্য পাবে এবং সেইটা ঠিকমতো চলতে হবে।
এবং আমার কাছে এখনও অনেক ছাত্রছাত্রী আসে, এখানেও আসে তারা শিখতে দেখতে। এবং এছাড়াও যারা পুরনো ছাত্রছাত্রী তারাও বর্ধমান শহরে এলে আমার সঙ্গে আসে দেখা করতে। এবং ত্রিপুরা, মেঘালয় এখান থেকেও ছাত্রছাত্রীরা যোগাযোগ রাখে, আসেও। কারণ আমরা সেইভাবেই তাদের এনকারেজ করি, ইন্সপায়ার করি যে যে প্রফেশনে তুমি এসেছো এটা একটা মহান প্রফেশন, টু সার্ভ দ্য সাফারিং হিউম্যানিটি। মানি আর্নিং সব নয়, হ্যাঁ, মানি আর্নিং তো একটা চোর ডাকাতও করবে, কিন্তু সাধারণত মানুষের সেবার মাধ্যমে যদি যেটা তুমি করছো, এই সামাজিক সম্মানটা অন্য কোনো পেশায় রোগীদের এভাবে একটা পাবে না। জিনিসও দেখা যায় যে একটু হোমিওপ্যাথিতে যায় একটু কম খরচায় হবে, এই মানসিকতাটাও রোগীর মধ্যে থাকে। এটা অবশ্যই খরচা, আজকে হোমিওপ্যাথি মেডিসিনেরও দাম বেড়েছে, কিন্তু তাও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। আজকে অ্যালোপ্যাথি মেডিসিনের যে মানে চিকিৎসার খরচ, যে ব্যয়বহুল অবস্থায় পৌঁছে গেছে, পরীক্ষা আর পরীক্ষা নিরীক্ষা আমরাও করতে বলি, কিন্তু অহেতুক নয়, অহেতুক নয়। কিছু ক্ষেত্রে এটাও হচ্ছে যে আপনাকে বলতে হবে না, আপনি খোসবাগান চত্বরে গেলেই বুঝতে পারবেন যে এর সঙ্গে ওই মানিটারি ট্রানজাকশানও আছে, মানিটারি রিলেশন আছে। তো আমরা চেষ্টা করি, এবং আমি জোরের সঙ্গেই বলবো হোমিওপ্যাথি ডাক্তাররা এই ব্যাপারে অনেকখানি সচেতন, যারা মানে চায় মানুষকে পরিষেবা দিয়ে আমি যেটুকু পাই। হ্যাঁ, এবং আমি আমার ছাত্রদের বলি যে মানি আর্নিং মেশিন হও না, এমন কিছু করো যাতে মানুষ তোমাকে সম্মান করে, এবং তার সঙ্গে পয়সাটাও দরকার, কারণ তাকে তো জীবন ধারণ করতে হবে, টাকা তো সর্বক্ষেত্রে সেটাই প্রয়োজন। যাই হোক, আমরা আজকে ডাক্তার তারক সরকারের সঙ্গে আলোচনা করলাম। উনি আমাদের দর্শকদের অনেক কিছু বললেন, যেগুলো নিশ্চয়ই দর্শকরা মনোযোগ দিয়ে শুনলে তারা উপকৃত হবেন। ওনার যে এত সুন্দর উনি বললেন, ওই জন্য বর্ধমান ট্যুরের ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানেই আমাদের আলোচনা শেষ করছি।